হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি পরিসংখ্যানের ৫ নাম্বার পর্বে। ৫ নাম্বার পর্বে আমরা দেখব আয়তলেখ সম্পর্কে। আচ্ছা, আয়তলেখ জিনিসটা কি? যেমন প্রথমে যদি আমরা দেখি আয়ত জিনিসটা কি, যেমন আয়তক্ষেত্র কোনগুলারে বলে, এই যে এই শেপের জিনিসগুলারে কিন্তু আমরা আয়তক্ষেত্র বলি, যেগুলার বিপরীত বাহুগুলো সমান থাকে, তারপরে হচ্ছে সমান্তরাল থাকে। আচ্ছা, তো এরকম আয়তক্ষেত্র দিয়ে যদি আমরা পরিসংখ্যানের কোনো উপাত্তরে, যেমন দেখো এখানে একটা উপাত্ত দেওয়া আছে পরিসংখ্যানের, তো এই উপাত্তটাকে যদি আমরা এই যে এইভাবে আয়তলেখ দ্বারা, এই যে আয়তক্ষেত্র দ্বারা আমরা যদি উপস্থাপন করতে পারি, তখন এই চিত্রটারে কি বলে? আয়তলেখ বলে। ঠিক আছে, যে আয়তক্ষেত্রের মাধ্যমে আমরা কি করতেছি, কোনো একটা উপাত্তরে উপস্থাপন করতেছি, এই হচ্ছে আয়তলেখ। আচ্ছা, তো এই আয়তলেখ তৈরি করতে গেলে তোমাকে দুইভাবে হতে পারে। একটা হচ্ছে ধরো তোমার এই যে এইভাবে সারণী দেওয়া আছে, আরেকটা হইতে পারে কি, যে তোমার অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে, ওইখান থেকে তোমার কি করতে হইব, সারণী আগে তৈরি করে নিতে হবে। তো আপাতত আমরা দেখব যে এখন অবিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে সারণী তৈরি করা লাগে সেটা তো আমরা জানি। তো এখন মনে করে নিব যে আমরা সারণী তৈরি করতে পারি, যেহেতু আমরা প্রথম পর্বে কিন্তু এই জিনিসটা দেখছি। আর এখন আমরা করব যে সারণী দেওয়া আছে তাহলে কিভাবে করা লাগে। আর তৈরি করে নিলে, ওই যে তৈরি করলে কিন্তু আবার এই জিনিসটা তুমি পাবা, ধরো অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে, তো সেখান থেকে যদি তুমি সারণী তৈরি করো, তখন কিন্তু এইরকম জিনিসটাই তুমি পাইতেছো। দেন এরপর থেকে কিভাবে করা লাগে সেটা আমরা দেখব। ঠিক আছে, যে প্রশ্নে ধরো তোমার সারণী তৈরি করে দিয়ে দিছে। ওকে, এখন এই সারণী যদি দেওয়া থাকে, তখন সারণীর মধ্যে কি কি দেওয়া থাকে, যেমন শ্রেণীব্যাপ্তি কিন্তু দেওয়াই থাকে, তারপর হচ্ছে গণসংখ্যাও দেওয়া থাকে। তো এই দুইটা জিনিস তো দেওয়াই থাকে। তো আর এক্সট্রা কি লাগতেছে? এক্সট্রা লাগতেছে হচ্ছে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ঠিক আছে, এটা আবার এমসিকিউর মধ্যে আসে, যে আয়তলেখ আঁকতে গেলে বা আয়তলেখ অঙ্কন করতে গেলে নিচের কোন জিনিসটা লাগে। তো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা তো কমন, এক্সট্রা যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। বুঝতে পারছি? তাহলে এই তিনটা জিনিস দিয়ে প্রথমে আমার কি করতে হবে, সারণী তৈরি করতে হবে, তারপরে সারণী থেকে গ্রাফ পেপারে যেতে হবে। তাহলে এখানে দেখো আমরা সারণীটা একটুখানি রেডি করে রাখছি, যে 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 তিনটা জিনিস লাগতেছে, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তি লিখলাম, গণসংখ্যাটাও লেখা রাখছি, এরপরে কি আছে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এই যে, তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অনেক আগে লেখে, গণসংখ্যাটার পরে লেখে, অথবা তুমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পরে লেখলা, গণসংখ্যা আগে লেখলে, এটা কোনো কিছু সমস্যা নাই, তুমি আগে পরে তোমার যেখানে ভালো লাগে লিখতে পারো। আচ্ছা, গণসংখ্যা কি কি দেওয়া আছে? গণসংখ্যা দেওয়া আছে হচ্ছে 4, 8, 13, 10, 2 আর হচ্ছে 3 দেওয়া আছে। আচ্ছা, এবার হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করতে হবে। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে তৈরি করা লাগে দেখো, এখানে তোমার যে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, এই শ্রেণীব্যাপ্তির এই যে এই জিনিসটা, এটার কি বলে, নিম্ন সীমা বলে, আর এটার কি বলে, উচ্চ সীমা, তাই না? তো এই নিম্ন সীমা থেকে তোমার কি করতে হবে, 0.5 বিয়োগ করতে হবে। 0.5 কি করতে হবে, বিয়োগ। নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করতে হবে, আর উচ্চ সীমার সাথে 0.5 যোগ করতে হবে। উচ্চ সীমার সাথে 0.5 হচ্ছে যোগ, আর নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ, মানে 0.5 হাফ কমে যাবে এদিক থেকে, এই যে এই দিক থেকে হচ্ছে হাফ কমবে, আর এদিকে কি হবে, হাফ বাড়বে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু লিখে ফেলি, তাহলে কি হইতেছে, ধরো 35, তাহলে 35 থেকে যদি 0.5 বিয়োগ করা হয় তাহলে কত হইতেছে, 34.5। আর এদিকে যদি তুমি 44-এর সাথে 0.5 যোগ করো তাহলে কত হবে, 44.5। আবার 45 থেকে তুমি যদি 0.5 বিয়োগ করো তাহলে কত হইতেছে, 44.5। আর 54 সাথে যোগ করলে হইতেছে কত, 54.5। আচ্ছা, এখন দেখো আমরা যদি একটা জিনিস একটু খেয়াল করি মনোযোগ দিয়ে, এই যে ধরো প্রথম ঘরের যে উচ্চ সীমা আছে আর দ্বিতীয় ঘরের যে নিম্ন সীমা আছে, এই দুইটা দেখো এখন কিন্তু সেম হয়ে গেছে। একটু আগে কিন্তু দুইটা আলাদা ছিল। প্রথম ঘরের যে নিম্ন সীমা এটা ছিল 44, আর দ্বিতীয় ঘরের উচ্চ সীমা, প্রথম ঘরের উচ্চ সীমা 44 আর
দ্বিতীয় ঘরের নিম্ন সীমা কত ছিল? 45। মানে এক কথায় যদি বলি এই জিনিসটা কি ছিল? আলাদা ছিল। বাট অবিচ্ছিন্ন শ্রেণী সীমা করার উদ্দেশ্যই হচ্ছে যে এই দুইটা জিনিস যেন কি হয়ে পড়ে? সেম হয়ে পড়ে। এইবার একটু তাকায় দেখো এই দুইটা জিনিস কি সেম, মানে এই দুইটা সংখ্যা সেম। এই যে 44.5 আর এখানেও কত? 44.5। মূলত এই দুইটা সংখ্যারে সেম করার জন্যই কি করা হয়? অবিচ্ছিন্ন শ্রেণী সীমা করা হয়। আর এটাই মূলত আমরা করতেছি। তাহলে দেখো এটা যদি 54.5 হয়, আমরা 55 থেকে 0.5 বিয়োগ করলেও আবার 54.5ই হবে। এই যে দেখো 54.5, এরপরে কত দিতেছে? 64 সাথে 0.5 যোগ করলে 64.5, তারপর এখানে হইতেছে আবার 64.5, এখানে হচ্ছে 74.5। আচ্ছা, তারপরে এই যে এখানে 74.5 আর এখানে হইতেছে কত? 84.5। এরপর এখানে হইতেছে 84.5, এখানে হইতেছে 94.5, তাই না? আচ্ছা, এই হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তৈরি হয়ে গেছে। ওকে, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা ডান। এরপরে এখন কি করতে হবে? এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটাকে গ্রাফ পেপারে উপস্থাপন করতে হবে। তাহলে চলো আমরা আগে একটু গ্রাফ পেপারটা রেডি করি, দেন কিভাবে গ্রাফ পেপার উপস্থাপন করা লাগে সেটা দেখে আসি। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা একটা গ্রাফ পেপারের মতো আইকার নিছি। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে রাখতে। আচ্ছা দেখো, তো এবার এই গ্রাফ পেপারের মধ্যে প্রথম কি করতে হবে? আমাদের এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর কি করে নিতে হবে? টান দিয়ে নিতে হবে, তাই না? তাহলে ধরো এই যে এই সবুজ দাগটারে যদি আমরা হিসাব করি, ধরো এই যে আমরা এনে একটা টান দিই, এই যে আমার তো হাতে তো স্কেল নাই, হাতে দিতেছি, তোমরা স্কেল দিয়ে দিবা। হ্যাঁ, এই যে ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই অক্ষটাকে কি বলে? এক্স অক্ষ না? তাহলে এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এই যে এটা হবে কি আমাদের ওয়াই অক্ষ, তাই না? তাহলে ওয়াই অক্ষ টানটা দেই, এই যে। আচ্ছা, তাহলে আপাতত আমরা এখানে হলোটা মুছে দিয়ে দিই। হ্যাঁ, এই যে এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ পেয়ে গেলাম, তারপরে এই যে এখানে দিয়ে দিলাম 0। এখন কি করতে হবে? আমরা আমাদের এই যে শ্রেণী ব্যাপ্তি যে বের করছি, শ্রেণী ব্যাপ্তিগুলো কিন্তু আমরা এদিক দিয়ে বসাবো, তাই না? শ্রেণী ব্যাপ্তিগুলা এই বরাবর বসাবো। তাহলে চলো, কত থেকে আছে? 34.5, 34.5, তারপর 44.5। তাহলে এবার তুমি তোমার গ্রাফ পেপার করবা কি এগুলারে? এখন দেখো তোমার গ্রাফ পেপারও কিন্তু এরকম জায়গা কমই থাকবে, তখন তুমি যদি এইভাবে লিখতে যাও যে 34.5, তখন কিন্তু জায়গায় নাও হতে পারে। এই কারণে আমরা কি করব? এই যে খাড়া করে লিখবো। এই যে ধরো 34.5, 34.5, আশা করি বোঝা যায়। গ্রাফ পেপারের মধ্যে তুমি এভাবে লিখে ফেলবা 34.5, তারপরে কত আছে? 34-এর পরে 44.5, এই যে 44.5, তারপরে কত আছে? 44.5-এর পরে 54.5, এই যে 34.5 থেকে তুমি শুরু করবা, ঠিক আছে? 34.5 থেকে শুরু করবা, তারপরে 44.5, তারপরে আর এটা যেহেতু 44.5, এটাও তো 44.5, তাহলে দুইটা তো দুইবার লেখার দরকার নাই। তারপরে এই যে 54.5 লেখো, এই যে এই ঘরে হচ্ছে 54.5, আমরা 5 ঘর পরে পরে লিখতেছি। হ্যাঁ, 54.5, এই যে 54.5, তারপর আছে কত? 64.5, এই যে 64.5, তারপরে কত আছে? তারপরে আছে হচ্ছে 64.5-এর পরে আছে হচ্ছে 74.5, এই যে 74.5, তারপর আছে হচ্ছে 84.5, এই যে একটুখানি কষ্ট হয়ে যেতেছে ইয়ে করে লেখাটা। তোমরা তো গ্রাফ পেপারে লিখবা, ওইখানে আশা করি কোনো সমস্যা হবে না। গ্রাফ পেপার তো ইচ্ছা মতো নড়ানো যাবে, তাই না? ওইখানে লিখতে পারবো। তারপর আছে কত? 94.5, এই যে 94
0.5, এই যে একদম আমাদের গ্রাফ পেপার শেষ হয়ে গেছে। আচ্ছা, এরপরে তো এক্স অক্ষ বরাবর আমরা কি বসালাম, এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসালাম। আর পরবর্তীতে এটা আমরা নিচে লিখে দিব যে এই বরাবর আমরা কি বসেছি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এই যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, এই যে লিখে যে তীর চিহ্ন দিয়ে দিলাম, তার মানে এই বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসেছি। এই বরাবর কি বসাবো, ওয়াই অক্ষ বরাবর আমরা বসাবো হচ্ছে গণসংখ্যা। তাহলে গণসংখ্যা যদি এদিকে বসাই, ধরো এখানে হচ্ছে কত 5, তাই না, এই যে 5, তারপরে কত আছে 10, তারপরে কত আছে 15, এই যে 15। এখন আমাদের এখানে তো দেখো সর্বোচ্চ গণসংখ্যা আছে কত, সর্বোচ্চ গণসংখ্যা আছে 13, তাহলে এর বেশি তো আর প্রয়োজন পড়তেছে না। তো এরপরে আর আমরা লিখলাম না, 15 এর বেশি যেহেতু নাই তাই আর লেখার দরকার নাই। আচ্ছা, এখন দেখো এই জায়গাটাতে কিন্তু আমরা কি করি, ভাঙা চিহ্ন দেই। এখন দেখো এই যে ভাঙা চিহ্ন তুমি এভাবে দিলেও চলবো, আবার এই যে এইভাবে দিলেও চলবো, তোমার যেটা ভালো লাগে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাঙা চিহ্নটা আসলে দেয় কেন, দেয় এই কারণে, যেমন দেখো আমরা যদি এদিক থেকে গণনা করি 1 2 3 4 5, তাহলে এখানে তো 5 হওয়ার কথা। আর যদি এক ঘরকে আমরা 2 ধরি তাহলে কত হইতেছে 2 4 6 8 10, তাহলে এক ঘরকে 1 ধরলে হইতেছে 5, এক ঘরকে 2 করে ধরলে সর্বোচ্চ কত হইতেছে 10। বাট আমরা লিখছি কত, আমরা লিখছি হচ্ছে 34.5 লিখছি। এখানে কত লিখছি 34.5। এখন কথা হচ্ছে যে তাহলে এখানে 5 বা 10 হওয়ার কথা, তাহলে 34.5 পর্যন্ত যে হইলো, তাহলে মাঝখানের বাকি সংখ্যাগুলো গেছে কই, তো মাঝখানের বাকি সংখ্যাগুলো এখানে আছে, এই জিনিসটা বুঝাতে যে মাঝখানের বাকি সংখ্যা আমরা বাদ দেই নাই। ঠিক আছে, যে মাঝখানের বাকি সংখ্যাগুলো আছে বাট ওইখানে তো আমাদের কোনো কাজ নাই। এই কারণে আমরা কি করছি, ওই সংখ্যাগুলারে ধরো এই ভাজের মধ্যে রাইখা দিছি। বুঝতে পারছো বিষয়টা, বাকি সংখ্যাগুলারে কি করছি, এই ভাজের মধ্যে ধরো রাইখা দিছি। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমরা এই ভাঙা চিহ্ন ব্যবহার করি। কোথায় বোঝা গেছে, এই যে এই চিহ্নটা, অথবা তুমি চাইলে এটা দিলেও চলবো, কোনো সমস্যা নেই। তাহলে কেন ভাঙা চিহ্ন ব্যবহার করলাম, যে এখানে যদি 0 হয় তাহলে এখানে 5 অথবা 10 হওয়ার কথা, বাট আমরা লিখছি 34.5, তাহলে বাকি সংখ্যাগুলো গেল কই, বাকি সংখ্যাগুলো বাদ দেই নাই, বাকি সংখ্যাগুলো আমরা এই ভাজের মধ্যে কি করছি, রেখা দিছি। তো এই জিনিসটা বোঝাতে এখানে কি ব্যবহার করা হয়েছে, ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে এবার চলো আমরা অঙ্কন শুরু করি। তাহলে 34.5 থেকে 44.5, এই যে এই রেঞ্জের মধ্যে কতটুকু আছে, 4 আছে, তাই না। তাহলে এই যে দেখো 1 2 3 4, এই যে এতটুকুর মধ্যে কত 4, তাহলে এই যে এখন পর্যন্ত 4, তাহলে এই টানটা আমরা এই যেভাবে দিয়ে দিলাম, এই যে দেখো তো বোঝা যায় কিনা। আচ্ছা, এরপরে দেখো 44.5 থেকে 54.5, এর মধ্যে কতটুকু আছে, এর মধ্যে গণসংখ্যা আছে হচ্ছে 8। তাহলে এই যে 44 থেকে 54 গণসংখ্যা কত 8, তাহলে এখানে হচ্ছে 5 6 7 8, এই যে তাহলে তুমি স্কেল ধরে এই যে এখান থেকে এইভাবে টান দিবা, তারপরে যে এখান থেকে এই যে এই ঘর পর্যন্ত টান দিবা, তারপরে এই থেকে এই যে একদম নিচ পর্যন্ত টান দিবা। আশা করি বোঝা যাইতেছে। এরপরে 54 থেকে 64, 54 থেকে 64-র মধ্যে কত আছে, 13 আছে। আচ্ছা, তাহলে 13 কত, এই যে এখান পর্যন্ত তো 10, তাহলে 11 12 13, এই যে 11 12 13। আচ্ছা, তো এখান থেকে এই যে 64 পর্যন্ত গেলাম, এখান থেকে সোজা নিচে নামতে হবে, এই যে স্কেলে নিচে নামলো। ঠিক আছে, এই যে দেখো এখানে হচ্ছে 10-এর ঘর, 11 12, এ হলো 13-র ঘর। ঠিক আছে, এরপরে 64 থেকে 74, 64 থেকে 74-এর ঘরে দেখো তো কত আছে, 64 থেকে 74 ঘরে আছে 10, তাহলে 10 কোন ঘরে, এই যে এই ঘরে 10, তাই না, এই যে বরাবর সবুজ হয়ে গেছে 10, এই যে 10, তারপরে এই যে এখান থেকে টান দিয়ে নিচে নামায় দাও, এই যে 64 থেকে 74 হয়ে গেল 10, তারপরে 74 থেকে 84-তে আছে কত 2, এই যে 74 থেকে 84 আছে কত 2, এই যে 1 2, এই যে 1 2। এরপরে আবার 84 থেকে 94-এর ঘরে আছে 3, তাহলে এই যে 3 তো এক ঘর বেশি, তাই না, তাহলে এই যে এখানে এক ঘর বেশি হইলে এই যেভাবে, তারপরে তুমি দাগ দিয়ে দাও। ঠিক আছে, এই এতটুকুতে আয়ত লেখা শেষ। এই দেখো এখানে প্রত্যেকটা কিন্তু একটা আয়ত, তো আয়তের মাধ্যমে যে তুমি তোমার এই উপাত্তটাকে উপস্থাপন করছো, এই জিনিসটারই কি বলে, আয়ত লেখ বলে। আচ্ছা, এখন
তোমার হাতে যদি সময় থাকে, ঠিক আছে, সময় না থাকলে না কিন্তু, ধরো তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন ধরো তোমার কাছে আরো 3-4 মিনিট সময় আছে, তখন তুমি চাইলে এই আয়তলেখগুলো একটু হাইলাইট করে দিতে পারো এই যেভাবে, ঠিক আছে, আয়তলেখটা কি করতে পারো, এইভাবে হাইলাইট করে দিতে পারো যদি হাতে সময় থাকে। তো ঠিক আছে, এখন আহ, দেখা গেছে যে আহ, তোমার হাতে সময় নাই, বাট তুমি অন্যান্য প্রশ্ন আনসার করা থয়া এগুলা হাইলাইট করতেছো, তখন কিন্তু তোমার টোটাল লস, কারণ এই দাগের জন্য কিন্তু তোমার নাম্বার বাড়বেও না কমবেও না। বাট তোমার হাতে সময় থাকলে তখন তুমি এভাবে হাইলাইট করতে পারো, তাহলে হচ্ছে কি একটু সুন্দর দেখা যেতে পারে, সুন্দর দেখা যাবে একটু বেশি। এই যেভাবে হাইলাইট করে দিতে পারো, স্কেল দিয়ে করবো, হ্যাঁ, না করলে কোনো সমস্যা নাই, জাস্ট স্কেল দিয়ে যদি করে দাও তখন হচ্ছে এই যে একটু ক্লিয়ার দেখা যাবে, আর কিছু না। ঠিক আছে, ওকে। এখন এতটুকুতে তো শেষ না, আরো কিছু কাজ বাকি আছে। তো এটা হচ্ছে মেইনলি আয়তলেখ হয়ে গেছে, বাট আরো কিছু এক্সট্রা তথ্য অ্যাড করা লাগে। যেমন তুমি এক্স অক্ষ বরাবর কত ধরছো আর ওয়াই অক্ষ বরাবর কত ধরছো। যেমন দেখো, আমরা যদি এক ওয়াই অক্ষের কথা চিন্তা করি, আমরা কিন্তু প্রত্যেক ঘরে এক করেই ধরছি, এগুলারা বলে ক্ষুদ্রতম বর্গ। দেখো এই যে 1 2 3 4 5, তাহলে এই যে প্রত্যেকটা বর্গের এক বাহুরে আমরা কি ধরছি, এক করে কিন্তু ধরছি, কারণ আমরা যদি গণনা করে যাই 1 2 3 4 5, আমার এখানে দাগও আছে 5টা, আমরা লিখছি কত 5 6 7 8 9 10, আমরা লিখছি কত 10। আচ্ছা, বাট আমরা যদি এই দিক দিয়ে তাকাই, যেমন ধরো এখানে ধরো 34.5 আছে, তাহলে 34.5 থেকে যদি আমরা এখান পর্যন্ত আসি, এখানে কিন্তু দাগ আছে 5টা, তাই না? তাহলে আমাদের কিন্তু সংখ্যা আগাইছে কত, আগাইছে কিন্তু 34 থেকে 44 পর্যন্ত, তাহলে দাগ আছে কয়টা 5টা, আর সংখ্যা আগাইলো কত 10 ঘর, তাহলে প্রত্যেক ঘরে কত করে পড়তেছে, প্রত্যেক ঘরে পড়তেছে কত করে 2 করে। তাহলে এই জিনিসটা উল্লেখ করতে হবে যে আমরা এক্স অক্ষ বরাবর প্রত্যেক বর্গের এক বাহুরে কত করে ধরছি, আর ওয়াই অক্ষ বরাবর প্রত্যেক বর্গের এক বাহুরে কত করে ধরছি। তাহলে এই জিনিসটা হচ্ছে গ্রাফের কর্নারে তুমি এখন হিসাবটা দিয়ে দিবা, এই যেভাবে লিখবা এক্স অক্ষে, এক্স অক্ষে প্রতি ঘর, এক্স অক্ষে প্রতি ঘর। তাহলে আমরা এক্স অক্ষে কিন্তু দেখো আরেকবার একটু বুঝাই বলি, তোমার এখান থেকে এখানে সংখ্যার পার্থক্য কত 10, 34 থেকে 44, 10 ঘর মানে 10 পার্থক্য হয়েছে সংখ্যাতে, আর ঘর আছে কয়টা, ঘর আছে দেখো 1 2 3 4 5টা, তাহলে তোমার ঘর আছে 5 আর সংখ্যা গেল কত 10, তাহলে প্রত্যেক ঘরে কত করে পড়তেছে 2 করে পড়তেছে। তো এই জিনিসটা তুমি লিখবা এক্স অক্ষে প্রতি ঘর সমান সমান 2 একক, ঠিক আছে, এই যে লিখে দিবা। আবার ওয়াই অক্ষে অত ধরছি, ওয়াই অক্ষে কিন্তু প্রত্যেক ঘরে দেখো এখান থেকে 0 থেকে 5, তার মানে সংখ্যার পার্থক্য 5, আর আমার এখানে ঘর আছে কয়টা 1 2 3 4 5টা, তাহলে এখানে কিন্তু এক ঘরে এক ধরা হয়েছে, সংখ্যার পার্থক্য 5 হইল, আর ঘরও আছে 5টা, তাহলে প্রত্যেক ঘরে এক কইরা পড়তেছে। তাহলে একবার কি ওয়াই অক্ষে প্রতি ঘর, ওয়াই অক্ষে প্রতি ঘর সমান সমান কত 1 একক। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তো এই জিনিসটা হচ্ছে তুমি এই যে তোমার গ্রাফের কর্নারে এই হিসাবটা লিখে দিবা যে তুমি এক্স অক্ষে কত ধরছো, ওয়াই অক্ষে কত ধরছো। আচ্ছা, এই জিনিসটা বের করার আরেকটা টেকনিক তোমাদের বলে রাখি, যে অনেক সময় দেখা যায় কি যে আর একটু কি বলে, এখানে তো ধরো 10 আর 5-এর মধ্যে একটু মিল তো আছে, তাও 10-এ 5 দিয়ে ভাগ দিলে 2 হইতেছে। আচ্ছা, বাট এরকম যদি হয়, ধরো তোমার এখান থেকে এখানে সংখ্যার পার্থক্য হইলো 8, সংখ্যার পার্থক্য কত 8, আর এই তুমি এখান থেকে এখানে কিন্তু আছে কয় ঘর 5 ঘর আছে, তাহলে তুমি কিভাবে বের করবে এক ঘরে কত ধরেছে, তখন তুমি 8-এর 5 দ্বারা ভাগ করে দিবা, ঠিক আছে, 8-এর কি করবা 5 দ্বারা ভাগ করবা, তাহলে কত হইতেছে 1.6। হ্যাঁ, তাহলে এই যে তখন তুমি এক ঘরের কত একক ধরছো, এক ঘরে তুমি 1.6 একক ধরছো। কিভাবে বের করবা, প্রথম দেখবা তোমার এখান থেকে এখানে সংখ্যার পার্থক্য কত, ধরো এখান থেকে এখানে সংখ্যার পার্থক্য হলো 5, আর ঘর আছে কয়টা, ঘর আছে 1টা 2টা 3টা 4টা 5টা, তো তুমি সংখ্যার পার্থক্যটারে মানে শ্রেণী ব্যাপ্তি আর কি, এক কথা বলতে গেলে শ্রেণী ব্যাপ্তিটারে, এই যে ধরো এখান থেকে এখানে কত শ্রেণী ব্যাপ্তি, ধরো 8, আমাদের এই অঙ্কে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 10, তো 10-রে যদি আমরা 5 দ্বারা ভাগ করে দিই তাহলে কত পাইতেছি 2, এই যে এই 2 কিন্তু আমরা এখানে লিখছি 2 একক। আবার তোমার যদি এখান থেকে এখানে শ্রেণীব্যাপ্তি কত হয়, শ্রেণীব্যাপ্তি ধরো
8, তখন তুমি কি করবো 8কে 5 দ্বারা ভাগ করো, ভাগ করলে কত আসতেছে 1.6, তখন তুমি লিখবে কি যে এক্স অক্ষে প্রতি ঘর 1.6 একক ধরে। আবার ওয়াই অক্ষেও সেম কথা। এখন দেখো, ধরো আমাদের এই যে গ্রাফটা, এই গ্রাফের মধ্যে যদি আমরা গণসংখ্যা লিখতাম তাহলে 5, 10, 15, 20, সর্বোচ্চ 25 পর্যন্ত লিখতে পারতাম। এখন যদি তোমার গণসংখ্যা 25-এরও বেশি হয়, ধরো আমাদের গ্রাফটা অনুযায়ী, ঠিক আছে, আমাদের গ্রাফে তো সর্বোচ্চ 25 মতো লিখতে পারছি, তাহলে এখন ধরো তোমার গ্রাফের তোমার এখানে গণসংখ্যা সর্বোচ্চ আছে ধরো 45 পর্যন্ত, তখন কি করা যেতে পারে? তখন তো আর এই যে এখানে 5 লিখলে চলতেছে না, তখন আমরা কি করব, তখন আমরা এক ঘরে 2 করে ধরবো। তো এক ঘরকে যদি 2 করে ধরি তাহলে 2, 4, 6, 8, 10, তখন এক ঘরে এই যে এখানে 5-এর জায়গায় কত লিখতাম 10, 10-এর জায়গায় লিখতাম 20, তারপরে এখানে লিখতাম 30, তারপরে এখানে লিখতাম 40, এই দেখো 10, 20, 30, 40, এই যে এখানে তো 50, তখন কিন্তু এই যে 45 বলছিলাম না, যদি গণসংখ্যা সর্বোচ্চ 45 হতো, তো আমরা যদি তখন এক ঘরে 2 ধরতাম, তখন কিন্তু আবার এখানে নিয়ে নিত। তো তুমি আগে দেখবে তোমার গ্রাফ কতটুকু, আর তোমার গ্রাফের মধ্যে গণসংখ্যা সব নিতেছে কিনা, যদি নেয় তাহলে তো এক করে ধরলে চলতেছে, আর যদি না নেয় তখন তুমি এক ঘরে 2 ধরতে পারবা। আবার অনেক সময় এরকমও হয় যে গণসংখ্যা অনেক কম, গণসংখ্যা ধরো অনেক কম, তখন আবার দেখা গেছে গ্রাফ অনেক ছোট হয়ে যাবে, এই ক্ষেত্রে আমরা কি করি, এই ক্ষেত্রে আমরা 2, 3 ঘরে আবার এক ধরি, তখন দেখা গেছে যে ধরো তোমার এখানে 5 না লিখে এখানে লিখলে 1, এখানে লিখলে 2, এখানে লিখলে 3, এখানে লিখলে 4, এখানে লিখলে 5, যদি গণসংখ্যা অনেক কম হয়। তো এইভাবে নিজের প্রয়োজন গ্রাফের সাইজ, তারপর হচ্ছে গণসংখ্যা, তারপর হচ্ছে তোমার শ্রেণীব্যাপ্তি, ওইটার উপর ভিত্তি করে তুমি সংখ্যাগুলা লিখবা। আর সাধারণত এত বেশি ঝামেলাত না গিয়া সর্বোচ্চ এক ঘরের 2 অথবা এক ঘরের 1 এভাবে ধরে করলে চলে। বাট যদি প্রশ্ন কঠিন করা তখন হচ্ছে ওইভাবে চিন্তা করে করবা, ঠিক আছে? তো এই ছিল আমাদের গ্রাফ। এখন কথা হচ্ছে গ্রাফ আঁকার আগে কিন্তু একটা বর্ণনা দেওয়া লাগে, তো এই বর্ণনাটা আমরা দিব। দেখো, বর্ণনা অনেকভাবে দেখা যায়, অনেক কঠিন সহজভাবে লেখা যায়, আমরা সহজ এবং স্ট্যান্ডার্ড ভাবে বলবো, ঠিক আছে? তাহলে কি বলবো, দেখো, তুমি প্রথমে জাস্ট এই হিসাবটা দিবা যে তুমি এক্স, এই যে এটারে কি বলে, গ্রাফটারে বাংলা কিন্তু বলে ছক কাগজ, তাহলে এই যে ছক কাগজের এক্স অক্ষ বরাবর তুমি কি বসাইতেছো, আর হচ্ছে প্রতি বর্গরে কত একক ধরছো, আবার সেম ভাবে ওয়াই অক্ষে কি বসাইতেছো, প্রতি বর্গে প্রতি বর্গরে তুমি কত একক ধরছো, এই তথ্যগুলা দিলেই চলবে। আর হচ্ছে এই ভাঙা চিহ্নর কথাটা বললে চলবে। তাহলে আমরা কি দেখলাম, প্রথমে হচ্ছে এক্স অক্ষে হিসাব দিতেছি আর কি বসাইতেছি, তারপরে ওয়াই অক্ষের হিসাব আর ওয়াই অক্ষে কি বসাইতেছি, এবং 5 নম্বর হচ্ছে এই ভাঙা চিহ্নর মানেটা কি। এই 5টা লাইন লিখলে, মানে 5টা তথ্য দিলেই বর্ণনা এনাফ, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু লিখি যে আমরা কি করছি। এক্স অক্ষে ছক কাগজের, এই যে দেখো, ছক কাগজের এক্স অক্ষে, এক্স অক্ষে প্রতি বর্গকে কত ধরলাম, 2 একক। এই যে এক্স অক্ষে প্রতি বর্গ সমান সমান 2 একক ধরে, প্রতি বর্গে 2 একক ধরে কি বসাইছি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাইছি। এই যে প্রতি বর্গ সমান সমান 2 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এবং এই যে এক্স অক্ষের কিন্তু 2টা তথ্য দিয়ে দিছি, এক্স অক্ষে বসাইলাম, এক্স অক্ষের হিসাবটা হলো 2 একক, আর কি বসাইছি, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এবার ওয়াই অক্ষের হিসাবটা দিবা, যে ওয়াই অক্ষে, এখন ওয়াই অক্ষে তো আমরা প্রতি বর্গে কত ধরছি, 1 করে ধরছি, তাহলে ওয়াই অক্ষে প্রতি বর্গ, এই যে প্রতি বর্গ সমান সমান কত, 1 একক। ওয়াই অক্ষে প্রতি বর্গ সমান সমান 1 একক ধরে, এখন ওয়াই অক্ষে আমরা কি বসেছি, ওয়াই অক্ষে কিন্তু গণসংখ্যা বসেছি, গণসংখ্যাটা এদিকে লিখে দিও, এভাবে অবিচ্ছিন্ন শ্রেণী হিসেবে লিখছো, গণসংখ্যাটা এভাবে লিখবা, ঠিক আছে? তাহলে ওয়াই অক্ষে প্রতি বর্গ কত, 1 একক ধরে গণসংখ্যা, গণসংখ্যা বসিয়ে, আমরা কি আঁকছি, বসিয়ে আমরা কিন্তু একটা আয়ত লেখা আঁকছি, তাহলে এটাই লিখবা যে বসিয়ে আয়ত লেখা অঙ্কন করা হলো, আয়ত লেখ অঙ্কন
করা হলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের দুই দুই চারটা ইনফরমেশন দিলাম। এক্স অক্ষে কত একক ধরছি আর কি বসাইছি, ওয়াই অক্ষে কত একক ধরছি আর কি বসাইছি। আচ্ছা, এই গেল তোমার দুইটা ইনফরমেশন, দুইটা করে চারটি ইনফরমেশন। আর হচ্ছে এই যে তুমি ভাঙা চিহ্নটা যে দিছো, ভাঙা চিহ্ন কি বুঝাইতে দিছো, যে 0 থেকে 34.5 পর্যন্ত যে সংখ্যাগুলা আমরা এখানে লিখি নাই, ওই সংখ্যাগুলা আছে বোঝাতে এই ভাঙা চিহ্নটা ব্যবহার করছি। তাহলে ওই লাইনটা আমরা নিচে না লেখাই একটু এখানে লিখে ফেলি, তোমরা একসাথে লাগবা, এই যে এই লাইনের সাথে এখানে লিখে ফেলবা, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু লিখি যে কি, এই যে 0 থেকে কত পর্যন্ত, 0 থেকে 34.5 পর্যন্ত এই সংখ্যাগুলো কিন্তু নাই হয় নাই, এই সংখ্যাগুলো আছে বাট আমরা লিখি নাই। তো ওই সংখ্যাগুলো আছে বোঝাতে কিন্তু আমরা এই ভাঙা চিহ্নটা ব্যবহার করছি, বা ছেদ চিহ্ন বলে, ভাঙা চিহ্ন ছেদ চিহ্ন, ঠিক আছে? যেটা তোমার ইচ্ছা বলো। তাহলে এখানে কি লিখবা, যে 0 থেকে কত 34.5 পর্যন্ত, এই যে পর্যন্ত আছে বোঝাতে, আছে বোঝাতে কি চিহ্ন ব্যবহার করা হয়েছে, এই যে ছেদ চিহ্ন। এই যে এই চিহ্নটা কি করছি আমরা ব্যবহার করছি, চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন তুমি যেই গ্রাফেরই বর্ণনা লেখো না কেন, এই 5টা তথ্য দিলেই চলবো। আরেকবার একটু বলি, এই যে দেখো, এক্স অক্ষে কত একক ধরছো আর কি বসাইছো, দুইটা ইনফরমেশন গেল। এক্স অক্ষের দুইটা ইনফরমেশন, আবার ওয়াই অক্ষের দুইটা, ওয়াই অক্ষের কি কি, ওয়াই অক্ষের সেম দুইটা, যে কত একক ধরলা আর কি বসাইছো, দুই দুই চারটা হইলো। আর হচ্ছে এই ছেদ চিহ্নতে তুমি কি বুঝাইছো, বাস এই বর্ণনাটা লেখো, লেখার পরে এই গ্রাফটা আঁকা হলো, বাস তাহলে হয়ে যাবে আয়তলেখ। আশা করি আয়তলেখ নিয়ে যত ধরনের ইনফরমেশন দেওয়া যাইতে পারে সব তথ্যই দেওয়া হয়েছে। এরপরেও মনের মধ্যে কনফিউশন থাকতে পারে, কোথাও যদি এমন থাকে যেটা বুঝছো না, অবশ্যই কমেন্ট করে জানাবো। আর যদি এখন পর্যন্ত আইসা থাকো তাহলে তো দেখলা এই যে বোর্ডের মধ্যে এত কিছু থাকতে কত কষ্ট হয়েছে। যদি ভালো লাগেই থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর লাইক করতে পারো। দেখা হচ্ছে আগামী পর্বে। এই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।